জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। সবাইকে ঈদ মোবারক জানালাম। কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন কাজ করছেন প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী। 12 ঘন্টার মধ্যে শেষ করার ঘোষণা উপদেষ্টার। যতক্ষণ আমরা না পরিষ্কার হয় ততক্ষণ আমরা সবাই থাকবো। আমাকে অফিস থেকে গাড়ি দিলে আমরা পরিষ্কার করে নিতে পারবো 12 ঘন্টাকে, আমাকে 10 ঘন্টাও লাগবে না। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির পশু চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত। আসছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। ঈদ আনন্দে ভাসছে দেশ, কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, সিনেমা হলেও দর্শকের চাপ। রাজধানীতে কোরবানির পশু জবেহ ও মাংস কাটার সময় শতাধিক ব্যক্তি আহত, চিকিৎসা নিয়েছে ঢাকা মেডিকেলে, সেবা পেতে বিলম্বের অভিযোগ। এবং জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ঈদের উৎসব, পরিবারকে নামাজ আদায় করলেন হামজা জামালরা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শান্ত মুশফিকদের। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় 2 ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানে। বিভাগীয় শহর সহ প্রতিটি জনপদে ঈদের নামাজের ঢল নামে মুসল্লিদের।
খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। নিজ উদ্যোগেই পশুর তরল বর্জ্য পরিষ্কার করেন নগরবাসী। সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক জানান, লক্ষ্য অনুযায়ী 85% কাজ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি কর্পোরেশন। টার্গেট পূরণের লক্ষ্যে দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা। এবছর 2 ছিটিতে বর্জ্য অপসারণে কাজ করছেন প্রায় 2000 মাঠকর্মী। দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরই মধ্যে 2 সিটির পাড়া মহল্লার অলিগলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন তারা। আশা নির্ধারিত সময়ে শেষ করবেন কাজ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। এদিকে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, লক্ষ্য অনুযায়ী 85% কাজ সম্পূর্ণ হয়েছে। পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছে। তো সুতরাং এক ধরনের বড় টিমওয়ার্ক আমরা লক্ষ্য করছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে, অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব। কোরবানির নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন কাজ করছেন প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী। বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল।
কোরবানির পশু বর্জ্য অপসারণের যেই চ্যালেঞ্জ সিটি কর্পোরেশন নিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের মাঠকর্মীরা তারা কিন্তু কাজ করছেন। দিন পেরিয়ে রাত এখন 9টা বাজে, এখনও কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে। দেখছেন আপনারা পরিচ্ছন্ন কর্মীরা যারা যেখানে যেই মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ময়লা আবর্জনা সেগুলো কিন্তু তারা তুলছেন। আমরা দিনভরেই কিন্তু এই সিটির বিভিন্ন অলিগলিতে ঘুরেছি, উত্তর সিটিতেও আমরা ঘুরেছি। আমরা দেখেছি যে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন প্রায় 2000 দুই সিটিতে, তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমটা করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে জানেন যে আপনারা উত্তর সিটির যিনি প্রশাসক তিনি কিন্তু কথা বলেছেন, তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, জানিয়েছেন যে তাদের হিসেবে 85% কিন্তু বর্জ্য অপসারণ ইতিমধ্যে হয়ে গেছে এবং কাজ অব্যাহত রয়েছে। নির্ধারিত সময়ে তারা তাদের টার্গেট পূরণ করতে পারবেন এবং নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ মুক্ত রাখার জন্য কিন্তু তাদের এই পরিশ্রম। আমরা যেটা দেখছি যে এই পাড়া মহল্লার আশেপাশে যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই ময়লা আবর্জনাগুলো সেগুলো কিন্তু এখন তোলা হচ্ছে এবং এগুলো নির্ধারিত যে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে নিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে কিন্তু বড় বড় যেই ট্রাকগুলো সেই ট্রাকগুলো কিন্তু নির্দিষ্ট গন্তব্যে সে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে। আপনারা জানেন যে প্রতি বছরে এই কোরবানির পশুর যে বর্জ্য অপসারণের যে চ্যালেঞ্জ সেটি কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এবং 2-1 দিন যাওয়ার পরেই কিন্তু এই আবর্জনাগুলো পচে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ নষ্ট করে। এবারও যাতে তার সেরকম কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই চ্যালেঞ্জ নিয়ে মূলত এই কর্মীরা কাজ করছেন এবং আমরা দেখছি দিনভর সেই কাজ অব্যাহত রেখেছেন। তারাও এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে তারা কিন্তু মাঠে থাকবেন। তো সব মিলিয়ে দক্ষিণ সিটি থেকে সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। সায়েন্স ল্যাব ও সাভারের আড়তগুলোতে আসতে শুরু করেছে রাজধানী ও আশপাশের এলাকার পশুর চামড়া। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, লোকসানের ভয়ে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভিতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের ট্যানারি কিংবা সংলগ্ন আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফরিয়ারা। নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেন বিক্রেতারা। 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুরের পর ট্রাক, ইজি বাইক, অটোরিকশায় চামড়া আসতে শুরু করে সাভারের ট্যানারি এবং সংলগ্ন আড়তগুলোতে। প্রতিটি গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। এ নিয়ে চলে বাকবিতণ্ডা। মহাবারে কিছু লাভ নেই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। দাম এবার 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়িয়ে দিতেছে, আর কম করতেছে। কত 4টা চামড়ার দাম দেবো 750 করে, আর দোকান দেবো 500 টাকা। একই চামড়ার দাম 900 থেকে 950 টাকা পাওয়ায় মাদ্রাসা কিংবা মৌসুমী ব্যবসায়ীদের ট্রাক ভিড়তে থাকে ট্যানারিগুলোতে। ট্রাক থেকে চামড়া নামিয়ে সংরক্ষণের জন্য লবণ লাগাতে শুরু করেন শ্রমিকরা। 950 টাকা পিস পার পিস। যোগাযোগ করছি কিন্তু এই ভালো পাইছি দাম, এটা দিয়েছি। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়ত ও ট্যানারি মালিকরা বলছেন, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। গভর্নমেন্ট যদিও 1350 টাকা দাম নির্ধারণ করছেন, আসলে কাঁচা চামড়ার দাম ঢাকার চামড়া 700 থেকে 800 টাকা। ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশু চামড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সাভারের ট্যানারি শিল্প নগরীতে আছেন সাইফুল ইসলাম, পোস্তায় আছেন সাইফুল রুদ্র। প্রথমে যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল,
কুরবানির ঈদকে ঘিরে চামড়ার বাজারের যে চাঞ্চল্যকর পরিস্থিতি সেটি কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়েছে সাভারে। কেননা বলছিলাম এই যে সাভারকে কেন্দ্র করে ট্যানারি পল্লী বা ট্যানারির বাইরের যে অংশটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, ট্যানারি 1 নং গেটে বলতে পারি বা সাভারের হরিণধরা অংশটিতে, এই জায়গায় বৃহৎ আকারের যত পশু আছে বা ছোট আকারের যত পশু আছে, ছাগল থেকে গরু সব ধরনের পশু কিন্তু চামড়াইদের সারিবদ্ধভাবে প্রতিটি ট্রাকে করে যাচ্ছে। আমরা যদি একটু লবণ দেওয়ার চিত্র দেখাই, যে চামড়া ট্রাকে আসার পরপরই কিন্তু এই যে বিভিন্ন ধরনের চামড়া ব্যবসায়ীরা আছেন তারা চামড়া নিয়ে লবণজাত সাথে সাথেই করার চেষ্টা করছেন। কেননা হচ্ছে যে লবণজাত যত দেরিতে করা হবে ততই কিন্তু চামড়া নষ্ট হতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তবে এই ক্ষেত্রে বলতে চাই যে প্রতিটি চামড়ায় 40 টাকা করে লবণযুক্ত করা হচ্ছে এবং পারিশ্রমিক পাচ্ছে মাত্র 40 টাকা। তবে এক্ষেত্রে আরও একটি জিনিস বলে রাখি যে এই বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে যে এই চামড়া নিয়ে ট্যানারি পল্লীতে আসার যে কর্মযজ্ঞ, এটা পুরোপুরিভাবে চলছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এখানকার আড়তদারদের সাথে কথা বলেছি, তাদের বরাবরের মতোই কিন্তু দাবি আছে যে পরিপূর্ণ টাকা বা হচ্ছে ঋণের টাকা না পাওয়ার কারণে বা ক্ষুদ্র ঋণের টাকা না পাওয়ার কারণে তারা এই টাকার অভাবে হচ্ছে ভুগছেন, যার কারণে হচ্ছে অতিরিক্ত চামড়া কিনতে পারছেন না। আর অন্যদিকে হচ্ছে যে এখানকার যে ফড়িয়া আছে বা ঢাকার বাইরে থেকে যারা চামড়া নিয়ে ঢাকায় আসছেন তারা কিন্তু বরাবরের মতোই অভিযোগ করছেন যে তাদের যে দাম, ন্যায্য দাম, সেই ন্যায্য দাম থেকে তারা পাচ্ছেন না, ন্যায্য দামটি তারা পাচ্ছেন না। বিস্তারিত যদি রাজধানীতে সহকর্মী আছেন সাইফুল রুদ্র, পোস্তায় যাচ্ছি তার কাছে। এর আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বিকেল থেকে রাজধানীর লালবাগের পোস্তা মোড়ে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ রাজধানীর আশপাশের যে জায়গাগুলো আছে সেখান থেকে চামড়া বিক্রির উদ্দেশ্যে এখানে এনে জড়ো করা হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটা একটু দেখাতে চাই। এখনও পোস্তার মোড়ের দিকে যে সড়কটি গেছে সেই সড়কে ট্রাকের সারি আছে, সারিবদ্ধ ট্রাক এখানে অপেক্ষা করছে এবং প্রত্যেকটি ট্রাক বোঝাই পশুর চামড়া, বিভিন্ন ধরনের পশুর চামড়া আছে এখানে, গরু, মহিষ, বিভিন্ন আকৃতির ছাগল, বকরি এবং খাসি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এর আগে আমরা জানিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে এই চামড়ার দাম দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। লবণ মেশানো যে চামড়া সেটা বিক্রি হবে সর্বোচ্চ 1350 টাকা এবং আরেকটার দর ঠিক করে দেওয়া হয়েছে 1150 টাকা। এখন পর্যন্ত আমরা যে প্রতিক্রিয়া জানতে পেরেছি, একটা মিশ্র প্রতিক্রিয়া আসলে, সেটা অনেকটা এরকম যে যারা চামড়া বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে কোনোভাবেই তারা 600 টাকা বা 650 টাকার বেশি কেউ তাদেরকে চামড়ার দরদাম বলছেন না। আবার এদিকে যারা চামড়া কিনছেন ক্রেতা, তারা বলছেন যে তাদের বাড়তি এখানে তাদের বেশ কিছু ক্ষতির মুখোমুখি হতে হয়। সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলোতে লবণ সরবরাহ করা হয়েছে, যেটা এই ব্যবসায়ীদেরকে সরবরাহ করার একটা প্রসঙ্গ তারা তুলেছিলেন। চামড়া প্রক্রিয়াজাত করে ট্যানারি পর্যন্ত পৌঁছে দিতে যে খরচটুকু হয় সেই খরচটুকু পোষাতে গেলে তাদেরকে 600 থেকে 700 টাকা কিংবা 750 টাকা দরে চামড়া কিনতে হয়, এমন একটা অবস্থা। আবার কোনো বিক্রেতা বলছিলেন যে তারা 800-900 টাকায়ও চামড়া কিনছেন, কিন্তু যারা চামড়া বিক্রি করছেন তারা বলছেন যে তাদের এই 900 কিংবা 1000 টাকা বিক্রির যে দাবি সেটা একেবারে মিথ্যা। এখানে একটা চক্র কাজ করছে, যাদের কারণে তারা চামড়ার যে মূল্য পাওয়ার কথা অ্যাকচুয়ালি সেই দামটা তারা পাচ্ছেন না। তো এরকম নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আমাদের কাছে যে তথ্য ছিল সেটুকুই আপনাদেরকে জানালাম। এই ছিল আমার কাছে রাজধানীর লালবাগের পোস্তা থেকে এই মুহূর্তে থাকা সবশেষ তথ্য। চামড়া কেনাবেচার খবর জানাতে পোস্তা এবং সাভার থেকে সরাসরি যুক্ত ছিলাম। এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তাভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে এই কথা বলেন বিএনপির মহাসচিব।
এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করার জোর দেন জামায়াত আমির। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ঈদের জমজমার সিনেমা ইন্ডাস্ট্রি, মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যেগুলোতে অভিনয় করেছেন দেশের নাম করা সব তারকারা। আছেন শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজ, যাদের বিপরীতে অভিনয় করেছেন জয় হাসান, সাবিনা নূর, পূজা চেরিরা। তাই তো ঈদের দিনেও হলগুলোতে ভিড় ছিল সিনেমা প্রেমীদের। বিস্তারিত জান্নাতুল দোলনার রিপোর্টে। ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই যেন প্রাণের সঞ্চার। এ সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেন ঘুরে দাঁড়ায় সদর্পে। বৃষ্টি আর ঈদের নানা ব্যস্ততার মাঝেই সিনেমা প্রেমীদের পদচারণায় সরগরম রাজধানীর সিনেমা হলগুলো। পছন্দের সিনেমা দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারা। তাণ্ডব বেশ, বিশেষ করে এই যে এরকম একটা ড্যান্স দেয় আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মানে অসাধারণ। ইন্ডাস্ট্রিতে যদি ভালো কোনো নায়ক থাকে সেটা শাকিব খান। এদিকে নিজের সিনেমা দেখতে হলে হলে ঘুরেছেন তারকারাও। ভক্ত দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার পাশাপাশি জানিয়েছেন অনুভূতির কথাও। দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই। তো এটা আমরা ঘটাই দিচ্ছি, এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এবার ঈদের 6টি সিনেমা ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প বলবে, যেগুলোর ট্রেলার ও আইটেম সঙ্গে ইতোমধ্যে মাত হয়েছেন অনেক দর্শক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়া হলো না বাবার। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে বেপরোয়া বাস কেড়ে নিল বাবা ছেলের প্রাণ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 5 বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবা চান মিয়ার। বাসের চাকায় পিষ্ট হয়ে অকালে প্রাণ গেল দুজনের। পুরো পরিবারের ঈদ আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে।
স্বজনরা জানান, বগুড়া শাহজাহানপুরে বাড়ি থেকে 200 গজ দূরে পাশের গ্রামের ঈদগাহ মাঠে 5 বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন চান মিয়া। এ সময় ডিভাইডার টপকে পার হওয়ার সময় রংপুর থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া বাস চাপা দিলে ঘটনাস্থলে বাবা ছেলের মৃত্যু হয়। গাড়িটা বাঁয় না আছে, গাড়ি চলে আছে ডানে আসার পরে মানে গাড়ি মারা চাপ দেয়। চান মিয়া বারবার ইশারা করতেছিল এদিকে আসলে ওইদিকে যাও, গাড়িটা তাদের গায়ের উপর উঠায় দেয়। বিকট শব্দ হওয়ার পরে ওখানে আমি যখন গেলাম, যা থেকে ওখানে মানে চান্দু ভাই পড়ে আছে আর ভাজি যা পড়ে আছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে জানায় পুলিশ। থানা পুলিশ মৃতদেহ সুরথাল রিপোর্ট প্রস্তুত সহ বিধি মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত চান মিয়া নাবিল পরিবহনের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ত্যাগের মহিমায় দেয়া হয় পশু কোরবানি। শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজের আগে ঈদ উল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরা হয়। সংঘাত হানাহানি বন্ধ করে ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে থাকার কথা জানান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানান তারা। পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কুরবানি। দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। দক্ষিণ আফ্রিকায় মুসলিম অধ্যুষিত কেপটাউন, প্রিটোরিয়া, জোহান্সবার্গ, কুইন্সটাউন সহ প্রায় প্রতিটি শহরে ঈদের জামাত পরিণত হয় মুসলমানদের মিলন মেলায়। ঈদের নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। একই দিনে মালয়েশিয়াতেও উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করেন। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও জামাতে ঈদের নামাজ আদায় করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাজধানীর পরিবাগে চাঁদ মসজিদে ঈদের নামাজ পড়লেন হামজা ফাহমেদুল সহ জাতীয় ফুটবল দলের সদস্যরা। সকালে 7টায় জামাতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ীরা। জমজমাট সব আড়ত, আসছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।